নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি দ্য হিন্দু থেকে। আজ 9 জুন 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি আমি তার পিডিএফ প্রোভাইড করে থাকি। গতকাল আমি এই যে কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পিডিএফটা প্রোভাইড করে দিয়েছি এই টেলিগ্রাম চ্যানেলে। আর ডেসক্রিপশন বক্সে আমার এবং চ্যানেল সম্পর্কে দেখতে পারেন এখানে বুক রিভিউ, এই যে ইন্ডিয়ান পলিটি বা এমএলএ শিক্ষান্ত কোন পরীক্ষার জন্য কী কী পড়তে হবে, বাংলা মাধ্যমের হয়ে বুঝতে পারবো কি না, এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। বুক রিভিউ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবেন এই যে এমএলএ শিক্ষান্তের বুক রিভিউ। তো চলুন আজকে প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে স্কিম ফর দিব্যাঙ্গ। তো দিব্যাঙ্গ কাদের বলা হয়? সাধারণত ফিজিক্যালি ডিজেবল, কোনো ক্ষেত্রে ফিজিক্যালি ডিজেবল যারা তাদেরকে বলা হয় দিব্যাঙ্গ বা দিব্য অঙ্গ। আমাদের ক্ষেত্রে বলা হয়, বাংলায় বলা হয় দিব্যাঙ্গ বা দিব্য অঙ্গ। তো এখানে কি নিউজ? ইউনিয়ন এডুকেশন মিনিস্টার, বর্তমানে আমাদের ইউনিয়ন এডুকেশন মিনিস্টার নাম রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে বর্তমানে যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার, এই ইউনিয়ন এডুকেশন মিনিস্টার এর আগের নাম কী ছিল? সরি, মিনিস্টার নয়, মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, তার আগে নাম কী ছিল? তো এই যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক কিন্তু রিসেন্টলি অ্যাপ্রুভ করেছেন একটা কন্টেন্ট গাইডলাইন। তো কন্টেন্ট গাইডলাইন কিসের জন্য? এই গাইডলাইনটা তাদের জন্য যারা ফিজিক্যালি ডিজেবল বা দিব্যাঙ্গ যারা, এবং তারা যাতে এই যে কোভিড-19 সময় তারা যাতে পড়াশোনাটা বজায় রাখতে পারে, তাদের এডুকেশান যে প্রবলেম হচ্ছে, স্পেশালি সাধারণ স্টুডেন্টদের খুব প্রবলেম হচ্ছে, তো সেই সমস্ত স্টুডেন্টদেরও যাতে কোনো রকম অসুবিধা না হয় যাদের ফিজিক্যালি ডিসেবিলিটি আছে, তাদের জন্য কিন্তু একটি প্রোগ্রাম লঞ্চ করা হচ্ছে। কন্টেন্ট অর্থাৎ কথার অর্থ কী? কথার অর্থ সাধারণত অনলাইনের ব্যাপারটাকে বোঝানোর জন্য, ইলেকট্রনিক ব্যাপারটাকে বোঝানোর জন্য কিন্তু কন্টেন্ট বা টাইপের জিনিস ইউজ করা হয়, টার্মটা ছোটো হাতের ই। তো এটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশান প্রমোট করার জন্য এই স্কিমটা লঞ্চ করা হচ্ছে, স্কিম ফর দিব্যাঙ্গ। তো এখানে একটা ইম্পর্ট্যান্ট ডেটা এখানে উঠে আসছে কি, পিএমই বিদ্যা প্রোগ্রাম। দেখুন এই নিউজটার সাথে কিন্তু কোনো রকম কানেকশান নেই, তবে পিএমই বিদ্যা প্রোগ্রাম এটা আমি নিউজে এনেছি তার কারণ 2020 সালে যখন কোভিড-19 শুরু হয়, অ্যাকচুয়ালি 2020 প্রথম দিকে শুরু হয় এবং তখন লকডাউন শুরু হয়, কিন্তু 2020-তে কোভিড-19 সময় মে 17, 2020-তে আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন কিন্তু লঞ্চ করেছিলেন পিএমই বিদ্যা প্রোগ্রাম। কাদের জন্য? যারা ফিজিক্যালি ডিসেবল যে সমস্ত স্টুডেন্ট, তাদের জন্য রিলিফ মেজারের জন্য কিন্তু এই প্রোগ্রামটা শুরু করা হয়েছিল। আর এই প্রোগ্রামে একটা এক্সপার্ট কমিটি বসে, এক্সপার্ট কমিটি এখানে ডিটেলড রিকমেন্ডেশন দেয় এই ব্যাপারে একটা ক্রিয়েট করার জন্য, অ্যাক্সেসেবল স্পেশাল কন্টেন্ট, দিব্যাঙ্গদের জন্য একটা স্পেশাল কন্টেন্ট তৈরি করার জন্য, যাতে তারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তারা তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তারা তাদের এডুকেশনকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর এটা কাদের জন্য আমি বারবার বলছি, দিব্যাঙ্গ ব্যক্তি বা যারা ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য। মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, তো সেহেতু আমি বারবার একই কথা রিপিট করছি। নেক্সট দেখুন, ক্লিনিক্যাল ট্রায়াল ফর ক্যান্সার। তো CAR-T, তো ক্লিনিক্যাল ট্রায়াল অফ কিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল। তো এই যে থেরাপি কিন্তু রিসেন্টলি কন্ডাক্ট করা হলো পুরো গ্লোবাল ওয়াইড। তো এই থেরাপির মাধ্যমে কাদেরকে? একটা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য একটা ভালো যাতে একটা ট্রায়াল খুঁজে পাওয়া যায় সেটার চেষ্টা করা হচ্ছিল, এবং কীভাবে ক্যান্সার থেরাপি করা যেতে পারে পরবর্তীকালে। বর্তমানে কেমোথেরাপি এছাড়াও বহু রকম থেরাপি রয়েছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। তো এই যে থেরাপিগুলোকে আরও কীভাবে ডেভেলপ করা যায় এবং সম্পূর্ণ ক্যান্সার মুক্ত, অ্যাকচুয়ালি ক্যান্সারের তো অ্যাকচুয়াল যে ওষুধ সেটা তো এখনও আবিষ্কার হয়নি। তো ক্যান্সারকে যতটা সম্ভব প্রতিরোধ করা যায়, তো সেহেতু কিন্তু বিভিন্ন রকম টেস্ট চলছে, যার মধ্যে একটি কিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল থেরাপি। তো এটা ক্যান্সারকে অনেকটা প্রিভেন্ট করতে সাহায্য করবে। এবার দেখুন, ক্যান্সার সাধারণত একটি সেলে যদি পচন শুরু হয়, সেখান থেকে কিন্তু অন্যান্য প্রত্যেকটা সেলে কিন্তু সেটা ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক সময় নিউজে শুনি যে সেই যে অঙ্গটাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তো এই রকম যে কন্ডিশন, এর জন্য কেমোথেরাপি দেওয়া হয়, সেই জায়গাটাকে পুরোটা নষ্ট করে দেওয়া হয় সেই সেলটাকে। তো এই যে কেমোথেরাপি, বিভিন্ন রকম থেরাপি ইউজ করা হয়। তো এখানে ক্লিনিক্যাল ট্রায়াল ফর ক্যান্সার, লিউকোমিয়ার ক্ষেত্রেও কিন্তু একটু দেখা যাচ্ছে। দেখুন, অ্যাকিউট লিম্ফোফাইটিক লিউকোমিয়া। তো পরীক্ষায় আসতে পারে এই যে স্কার্ট বা CAR-T, হয়তো পরীক্ষায় ফুল ফর্ম দেবে না, কিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল, আবার দিয়েও দিতে পারে CAR-T হিসেবেও দিতে পারে। বলতে পারে যে এই থেরাপি কোন রোগের প্রতিরোধের জন্য বা কোন রোগকে সারানোর জন্য ইউজ করা হতে পারে।
বা ক্লিনিক্যালি টেস্ট করা হয়েছে। তো কারেক্ট অ্যান্সার হবে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে। নেক্সট দেখবো ইলেকট্রিসিটি জেনারেশন। তো এমআইটি ইঞ্জিনিয়ার্সরা কিন্তু রিসেন্টলি ডিসকভার করেছে একটা নতুন ওয়ে, যেখানে তারা ইলেকট্রিসিটি জেনারেট করছে কার্বন ন্যানোটিউবসের জন্য। এটা ইউপিএসসির পার্সপেক্টিভ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধুমাত্র প্রিলিমস নয় মেন্সের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। তার কারণ ন্যানো টেকনোলজি থেকে যখন কোশ্চেন আসবে তখন এখানে ন্যানোটিউব যখন অ্যান্সারে ইনপুট করা যেতে পারে তখন কিন্তু আউটপুটটাও ভালো বেরোবে নাম্বার আকারে। 1 নম্বর হয়তো বেড়ে গেল মেন্স অ্যান্সারে যখন লেখা হতে পারে যে এই যে কার্বন ন্যানোটিউব ইউজ করা হয়েছে ইলেকট্রিসিটি জেনারেশনের ক্ষেত্রে। আর এটা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজ সেহেতু কিন্তু এটা ইম্পর্টেন্ট। এই যে ন্যানোটিউব ন্যানো টেকনোলজির পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট। ন্যানো টেকনোলজি কাকে বলে? যে সমস্ত সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট বা যে সমস্ত সায়েন্টিফিক ডিসকভারি ন্যানো স্কেলের মাধ্যমে হয় তাদেরকে বলা হয় ন্যানো টেকনোলজি। ন্যানো স্কেলের মাধ্যমে হয় অর্থ কী? এই কথার অর্থ হলো যে কোনো যন্ত্র বা যে কোনো জিনিস যদি আমরা ন্যানোমিটারে মাপতে পারি তাহলে কিন্তু সেটাকে আমরা ন্যানো টেকনোলজিতে ইউজ করতে পারি। ধরে নিন কোনো একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, ডাক্তারি ক্ষেত্রে ধরে নিন কোনো একটা যন্ত্র আবিষ্কার করা হলো, তো সেই যন্ত্রের যে উপকরণগুলো সেখানে ন্যানো স্কেলে কিছু ইউজ করা হলো, কন্টেন্ট ইউজ করা হলো, তখন কিন্তু আমরা বলতে পারি যে এটা একটি ন্যানো টেকনোলজির ক্রিয়েশান। তো ন্যানো টেকনোলজি সম্পর্কে অন্য একদিন আমি ডিটেল লেকচার আনবো। ন্যানো টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস মেন্সের সিলেবাসে রয়েছে, ইউপিএসসি মেন্সের সিলেবাসে রয়েছে, আপনারা দেখতে পারেন। তো ন্যানো টেকনোলজি সম্পর্কে আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ন্যানো টেকনোলজি সম্পর্কে অন্য একদিন আলোচনা করবো। তবে এই যে ন্যানো টেকনোলজি কার্বন ন্যানোটিউব, এটার মাধ্যমে কিন্তু এমআইটির ইঞ্জিনিয়াররা একটা নতুন ইলেকট্রিসিটি তৈরি করার চেষ্টা করছে এবং তারা এখানে সফল হয়েছে। তো দেখুন, এ নিউ মেটেরিয়াল মেড আপ অফ কার্বন ন্যানোটিউবস হ্যাভ পোটেনশিয়াল টু জেনারেট ইলেকট্রিসিটি বাই কালেক্টিং এনার্জি ফ্রম ইটস এনভায়রনমেন্ট। এটা এনভায়রনমেন্ট থেকে এনার্জি কালেক্ট করে কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে এই কার্বন ন্যানোটিউব। তো নেক্সট দেখব, এটা কিন্তু কোনো রকম এসএসসি সাধারণত এক্সামে আসার চান্স খুব কম, তবে ইউপিএসসির ক্ষেত্রে একটা ডেটা ইনপুট করার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখব, নেক্সট ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে ফরেন মিনিস্টার অফ মালদ্বীপ তিনি কিন্তু ইলেক্ট হয়েছেন। তো ফরেন মিনিস্টার অফ মালদ্বীপ আবদুল্লাহ শাহিদ, রিসেন্টলি ফরেন মিনিস্টার অফ মালদ্বীপ আবদুল্লাহ শাহিদ তিনি ইলেক্ট হয়েছেন নতুন প্রেসিডেন্ট হিসেবে ইউএনজিএ বা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে। তো এই যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে এবং এটি প্রতিষ্ঠা হয় 1945 সালে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ইজ ওয়ান অ্যামং 6 প্রিন্সিপাল অর্গান অফ ইউনাইটেড নেশন। এটা একটা ইউনাইটেড নেশনসের একটা অর্গানাইজেশন, আর এর সাধারণত কাজ পলিসি মেকিং, অন্যান্য যে অর্গানাইজেশনগুলো আছে ইউনাইটেড নেশনসের সেগুলোকে কন্ট্রোল করা, সেগুলোকে ডেলিভারেট করা বিভিন্ন ডেটা। আর ইউএন বাজেট, ইউনাইটেড নেশনসের যে বাজেটগুলো রয়েছে, এছাড়াও বিভিন্ন রকম নন পার্মানেন্ট মেম্বার, সিকিউরিটি কাউন্সিলের যে মেম্বার তাদেরকে অ্যাপয়েন্ট করা, এক্ষেত্রেও কিন্তু ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে ইউএন বাজেট বা ইউনাইটেড নেশনস বাজেটের ক্ষেত্রে। আর একবার রিপিট করে দিচ্ছি এর ইম্পর্টেন্ট, এটা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক এবং এখানকার এটাই প্রতিষ্ঠিত হয় 1945 সালে। নেক্সট দেখব ওয়ার্ল্ড ব্যাংক প্রোগ্রাম কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট নিউজ বলে দিই এখানে, এটা মালদ্বীপের প্রেসিডেন্ট যেহেতু নিযুক্ত হয়েছেন, তো মালদ্বীপ সম্পর্কে একটু বলে দিই। মালদ্বীপের ক্যাপিটালের নাম কি? মালদ্বীপের ক্যাপিটালের নাম মেল এবং এখানকার কারেন্সি মালদিভিয়ান রুপিয়া। নেক্সট দেখবো ওয়ার্ল্ড ব্যাংক প্রোগ্রাম। তো ওয়ার্ল্ড ব্যাংক রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে $500 মিলিয়ন। কিসের জন্য? আমাদের ইন্ডিয়ার যে এমএসএমই সেক্টর রয়েছে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, আমাদের যে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টর ভারতে রয়েছে, একটা ব্যাপক অংশের জব জেনারেট করে এই যে এমএসএমই সেক্টর। তো খুব কম পুঁজি নিয়েই কিন্তু এমএসএমই সেক্টরে জব ক্রিয়েট করা যায় এবং সেখানে কিন্তু তার ব্যবসা শুরু করা যায়, যে কোনো সাধারণ ব্যক্তি কিন্তু করতে পারে। মহাত্মা গান্ধী কিন্তু এই যে এমএসএমই প্রজেক্টে খুব আগ্রহ দেখিয়েছিলেন এবং তিনি এই নিয়ে অনেক থিওরি দেখিয়েছিলেন। সাধারণত মহাত্মা গান্ধী গ্রামীণ যে রুরাল ডেভেলপমেন্ট তার কথা কিন্তু বলেছিলেন এবং সেলফ গভর্নমেন্টের কথা কিন্তু সবসময় তিনি বলতেন। তো ওয়ার্ল্ড ব্যাংক রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে $500 মিলিয়ন এমএসএমই সেক্টর, ভারতের যে এমএসএমই সেক্টর তাকে বুস্ট করার জন্য। ভারতের বর্তমান এমএসএমই মিনিস্টারকে, তার নাম নীতিন গডকরি। আর এমএসএমই ফুল ফর্ম কী বললাম? মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। আর এসএমইও শোনা যায় মাঝে মধ্যে, তো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এই যে $500 মিলিয়ন অ্যাপ্রুভ করা হয়েছে, এটা র্যাম্প প্রোগ্রামের মাধ্যমে
পারফরমেন্স র্যাম্প প্রোগ্রামের মাধ্যমে। আর এটা কিসের জন্য? টু ইমপ্রুভ পারফরমেন্স অফ 5,50,000 এমএসএমই। তো 5,50,000 এমএসএমই এটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু তার যে পারফরমেন্স সেটাকে ইমপ্রুভ করার জন্য $500 মিলিয়ন অ্যালট করা হয়েছে এই যে ভারতের এমএসএমই সেক্টরে। কে করেছে? ওয়ার্ল্ড ব্যাংক। তো মনে রাখবেন ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার, এবং এটি প্রতিষ্ঠা হয় 1944 সালে। 1944 সালে প্রতিষ্ঠা হয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। তো এই ছিল আজকের নিউজ। আপনারা বুক রিভিউটি অবশ্যই দেখতে পারেন, ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না রেগুলার এই ধরনের ভিডিও পেতে। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।